হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজ থেকে আমি নতুন একটা ভিডিও সিরিজ, যেটা অনেক আগে শুরু করেছিলাম, সেটাকে কন্টিনিউ করব। সেটা হচ্ছে, এই ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বেসিক ইকোনমির যে ইম্পর্টেন্ট টার্মস, গুরুত্বপূর্ণ কিছু টার্মস, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, সেই ধরনের কনসেপ্টচুয়াল জিনিস নিয়ে আমি ডিসকাস করব। তোমরা যদি আমার প্লেলিস্টে, আমার চ্যানেলে যাও, তো সেখানে দেখবে কনসেপ্ট অন ইকোনমি বলে একটা প্লেলিস্ট আছে। সেখানে অলরেডি হয়তো দুটো তিনটে ভিডিও আমার করা আছে, যেখানে আমি কিছু ইকোনমিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি। আজ থেকে আবার নতুন ভিডিও আমি আপলোড করা শুরু করছি ওই প্লেলিস্টে, যেখানে তোমরা বিভিন্ন কনসেপ্টচুয়াল জিনিসগুলো পাবে, যার মাধ্যমে তোমাদের কনসেপ্টচুয়াল ক্ল্যারিটি আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, from today onwards, I am going to resume a video series that I had started some time back. In these videos, I will try to give you concepts on basic economy that are very important to understand, to have a comprehensive idea of economy. So, this is that kind of video. In this video, I will discuss about repo rate, bank rate, current reserve ratio, statutory and liquidity ratio, and reverse repo rate. So, let us begin the session. My dear friends, you know, RBI, Reserve Bank of India, that is central bank in Indian economy, is a regulator of banking sector. কেমন? এখন দেখো, আরবিআই যেহেতু রেগুলেটর ব্যাংকিং সেক্টরের, মনিটারি পলিসি, অর্থনীতি সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু আরবিআই গ্রহণ করে। আরবিআই regulates the matter related to monetary policy. Now, as a customer, say you are a customer, you proceed to a bank. Whenever you proceed to a bank, যখন তুমি কোনো একটা ব্যাংকে যাও, তুমি কি কাজ করতে পারো? ব্যাংকে গিয়ে দুটো কাজ করতে পারো, either you deposit or you can take loans. There is another task, that is you can withdraw, but you can withdraw only after if you have deposited something. তুমি তখনই উইথড্র করতে পারবে যদি তোমার কিছু ডিপোজিশন থেকে থাকে। সো সে ইউ আর এ কাস্টমার, ইউ হ্যাভ প্রসিডেড টু আ ব্যাংক, তুমি ব্যাংকে গেছো এবং ব্যাংকে গিয়ে তুমি 100 টাকা জমা করেছো। নাও, what banks will do with this amount of rupees 100? All the amounts are hypothetical, just বোঝানোর জন্য ধরে নেওয়া হচ্ছে। নাও, what will banks do with these rupees? ব্যাংক কি করবে? ব্যাংক এই টাকাটা অন্য কাউকে, অন্য কাস্টমারদেরকে লোন দেবে। লোন থেকে যে ইন্টারেস্ট আসবে সেটাই ব্যাংকের ইনকাম, তাই তো? ব্যাংক তো টাকাটা রেখে দেবে না ভল্টে বা লকারে, রেখে দেবে না। ব্যাংক ইনভেস্ট করতে হবে। ব্যাংক কিছু ইনভেস্ট করবে, লোন দেবে। নাও, সে তুমি 100 রুপিস ব্যাংকে দিয়েছো, ইউ হ্যাভ ডিপোজিটেড 100 রুপিস টু ব্যাংক। ব্যাংক will provide loans out of this 100 rupees. But banks cannot give loans, total rupees bank cannot give loans. Means, তুমি 100 টাকা দিয়েছো, ব্যাংক 100 টাকায় কাউকে লোন দিতে পারে না। ব্যাংকে কি করতে হবে? একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট, ব্যাংক হ্যাজ টু পার্ক সার্টেন পার্সেন্টেজ অফ দিস অ্যামাউন্ট টু আরবিআই। ব্যাংকে এই টাকার কিছুটা অংশ আরবিআই জমা করে দিতে হবে। এই যে পার্সেন্টেজটা আরবিআই কে জমা করছে, এটাই হচ্ছে কারেন্ট, সরি, ক্যাশ রিজার্ভ রেশিও। এই ক্যাশ রিজার্ভ রেশিওটা ডিটারমাইন করে আরবিআই, এবং এটা ম্যান্ডেটরি, ব্যাংকে জমা করতেই হবে। কেমন? বোঝা গেল কোনটা ক্যাশ রিজার্ভ রেশিও? অ্যামাউন্ট আছে, লিকুইডিটি, লিকুইড মানি যেটা আছে, তার পুরোটাই ব্যাংক লোন দিতে পারছে না। একটা সার্টেন পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট ব্যাংক হ্যাজ টু পার্ক উইথ আরবিআই। এই পার্সেন্টেজটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও, এবং দিস ইজ ডিটারমাইন্ড বাই আরবিআই। কারেন্ট ক্যাশ রিজার্ভ রেশিও অ্যাজ অন 2020, অক্টোবর 2020, ইজ 4%. সো তুমি ব্যাংকে 100 টাকা জমা করলে, ব্যাংক 4 টাকা আরবিআই এর কাছে রেখে দেবে সিআরআর হিসাবে,
এবং 96 টাকা যেটা ব্যাংকের কাছে থাকবে সেটা লোনস দেবে। ইনফ্যাক্ট 96 টাকা লোনস দিতে পারবে না, সেটা আমরা পরে দেখবো। তাহলে আশা করি তোমরা সিআরআর বুঝে গেছো, ক্যাশ রিজার্ভ রেশিও কি। নেক্সট কেসে আসো। নেক্সট কেস কি, তুমি 100 টাকা ব্যাংকে জমা করেছিলে, ব্যাংক 4 টাকা সিআরআর হিসাবে আরবিআই এর কাছে জমা রেখেছে, বাকি 96 টাকা লোন দিয়ে দিল। এবার মনে করো তুমি যে টাকাটা ডিপোজিট করেছিলে, on a fine morning you want some deposits from the bank that you had deposited earlier, but bank has given all the amount to a customer as loans, so bank does not have money to give you the repayment. ব্যাংকের কাছে এখন টাকা নেই তোমাকে দেওয়ার, তাহলে ব্যাংক কোথা থেকে দেবে? সো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আরবিআই এর আরেকটা রেগুলেশন আছে যেটাকে বলা হচ্ছে এসএলআর, স্ট্যাচুটরি অ্যান্ড লিকুইডিটি রেশিও। সেটা কি না, তুমি ব্যাংকে যেটা ডিপোজিট করেছিলে সিআরআর বাদে যে অ্যামাউন্টটা ব্যাংকের কাছে ছিল, এবার ব্যাংকের তো কিছু রানিং কস্ট আছে, অপারেশনাল কস্ট আছে, সেই টাকাটাকে আমি ইগনোর করে দিচ্ছি, ওটা ইগনোর করে আমি ডিসকাসটা করছি। এবার ব্যাংকের কাছে যে টাকাটা ছিল, তাহলে ব্যাংক পুরোটা লোন হিসেবে দিতে পারছে না। রেগুলেশনটা এটাই, স্ট্যাচুটারিটা এখানেই, যে যে টাকা ব্যাংকের কাছে থাকবে লোন দেওয়ার জন্য তার মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট ব্যাংকে লিকুইড মানিতে ইনভেস্ট করতে হবে। Bank has to invest certain money left out with the bank as liquid assets. Liquid assets কি হতে পারে? জি সিকিউরিটিজ, মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ, গোল্ড এটসেট্রা। একটা পার্সেন্টেজ, মানে ব্যাংকের কাছে ধরো 100 টাকা তুমি দিয়েছিলে, 4 টাকা আরবিআই এর কাছে গেছিল, 96 টাকা ব্যাংকের কাছে ছিল। এবার এই 96 টাকায় ব্যাংক লোনস দিতে পারবে না, 96 টাকার মধ্যে কিছু একটা অ্যামাউন্ট ব্যাংকে লিকুইড অ্যাসেট ইনভেস্ট করতে পারবে, এবং লিকুইড অ্যাসেট ইজ ইন দ্য ফর্ম অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড গোল্ড। তাহলে কি হবে, যখনই কোনো একটা কাস্টমার তার সেই রিপেমেন্টটা চাইবে, উইথড্র করতে চাইবে, ব্যাংক সেই লিকুইড অ্যাসেটটাকে আরবিআই এর কাছে রেখে আরবিআই এর কাছে টাকা নিয়ে তাকে পেমেন্টটা করতে পারবে। এই যে নর্মসটা, কত টাকা তোমাকে লিকুইড অ্যাসেট ইনভেস্ট করতে হবে, এটাকেই বলা হয় এসএলআর, স্ট্যাচুটরি অ্যান্ড লিকুইডিটি রেশিও। The amount decided to invest in liquidity asset is called SLR, যেটা বললাম। It is decided by RBI and maintained by banks. RBI fix করে দেয়, decide করে দেয়, and banks are bound to obey the rate. Current SLR rate is 18.50%, that is up as on 9th October 2020, current SLR rate is 18.50%. কেমন মানে, তুমি ব্যাংকে 100 টাকা ডিপোজিট করেছিলে, ব্যাংক সেখান থেকে 4 টাকা আরবিআই কে সিআরআর হিসেবে দিয়েছে, 96 টাকা ব্যাংকের কাছে ছিল। এই 96 টাকার 18.50% এসএলআর হিসাবে ব্যাংকে ইনভেস্ট করতে হবে লিকুইডিটি অ্যাসেটে, বাকি টাকাটা লোন দিতে পারবে। কেমন, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। So this is the whole cycle. You as a customer deposits to bank, banks keep CRR to RBI, and from the left out money banks invest a percentage to SLR, and remaining amount are given as loans. This is the whole scenario. Next, move to repo rate. দেখো রেপো রেট কি, মনে করো এটা একটা ব্যাংক, কিন্তু ব্যাংকের কাছে এনাফ টাকা নেই, যে টাকাটা আছে এতে ধরো 10 টাকা আছে, এতে ব্যাংকের রানিং কস্ট চলছে, অপারেশন চলছে, ব্যাংকের কাছে লোনস দেওয়ার কিছু নেই। এবার ব্যাংক যদি লোনস না দিতে পারে, যদি ইনভেস্ট না করতে পারে, ব্যাংকের ইনকাম হবে না। তখন কি করবে, তখন ব্যাংক উইল প্রসিড টু আরবিআই, আরবিআই কে বলবে আমার কাছে টাকা নেই, তুমি আমাকে কিছু লোন দাও, গিভ মি সাম লোনস, গিভ মি সাম ক্রেডিট। আরবিআই কি বলবে, আরবিআই উইল রেডিলি অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আরবিআই বলবে ইয়েস আই উইল গিভ ইট to you, but you have to pay me interest, and this interest is say 4%. So RBI will give money to banks and also impose the interest rate on the amount given to the banks. এই যে ইন্টারেস্ট রেট, এটাকেই বলা হয় রেপো রেট। এখন ব্যাংক কি করলো, ব্যাংক ধরো 4% রেটে আরবিআই কাছে টাকাটা নিল, দিয়ে আর ব্যাংক ওটাকে কাস্টমারকে লোন দেবে 6.5%, 7.5%, যেই হিসাবে লোন দেবে। এই যে ডিফারেন্স ইন্টারেস্ট রেট, এটাই হচ্ছে ব্যাংকের আর্নিং। কেমন, এবার একটা জিনিস জেনে রাখো, এই আরবিআই যে ব্যাংকে টাকা দিচ্ছে, রেপো রেটের ক্ষেত্রে কি হয়, এটা ফর লঙ্গার পিরিয়ড হয়, ফর সার্টেন উইকস, 2 উইকস, 3 উইকস।
যখন শর্ট ডিউরেশনের জন্য এরকম 2 উইকস 3 উইকস উইকস এর জন্য যখন আরবিআই যখন ব্যাংকে টাকা দেয় তখন সেটাকে বলা হয় রেপো রেট, এবং কারেন্ট রেপো রেট ইজ 4%। কিন্তু যখন ব্যাংক আরবিআই এর কাছ থেকে লঙ্গার ডিউরেশনের জন্য টাকা নিচ্ছে, ধরো 6 মাস 7 মাস 5 মাস 3 মাস 1 বছর, তখন সেটাকে বলা হয় ব্যাংক রেট। কেমন? এবং কারেন্ট ব্যাংক রেট হচ্ছে 4.65%, রেপো রেটের থেকে বেশি। এবার একটা জিনিস মনে করো, মানে যেটা কনসেপচুয়াল জিনিস, আরবিআই রেপো রেট কখন বাড়াবে কখন কমাবে। দেখো, আরবিআই মনে করো রেপো রেট কমিয়ে দিল 4% থেকে 100 বেসিস পয়েন্ট কমিয়ে দিল, দিয়ে 3%-এ করলো। তাহলে আরবিআই যখন রেপো রেট কমালো, ব্যাংকস কি করবে? ব্যাংকস ওর ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে। ব্যাংকস ইন্টারেস্ট রেট কেন কমাবে? কারণ সে কম ইন্টারেস্টে টাকা পাচ্ছে, ইন্টারেস্ট কমিয়ে দেবে যাতে করে আরো বেশি লোককে সে লোনস দিতে পারে, ইনকামটা বেশি হয়, তার কাস্টমার বেস বাড়বে। সেই জন্য ইট ইজ এক্সপেক্টেড whenever RBI reduces repo rate, banks will reduce the lending rate or interest rate on loans. যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে কি হবে? বেশি লোক টাকা নেবে ব্যাংকের কাছ থেকে, লোন নেবে, হাউস বিল্ডিং লোনস নেবে, কার লোনস নেবে, কেমন, পার্সোনাল লোনস নেবে। এবং যখন বেশি লোক লোনস নেবে তখন কি হবে? মানুষের হাতে টাকা বেশি চলে আসবে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর যখন টাকা নেবে তারা তখন প্রোডাকশন বেশি করে করবে, গুডস বেশি তৈরি হবে, সার্ভিসেস বেশি তৈরি হবে সিস্টেমে। তাহলে একাধারে মানুষের হাতে টাকা আসছে, ডিমান্ড আসছে, তৈরি হচ্ছে। অন্যদিকে ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টর জিনিস আছে, সার্ভিসিং বেশি তৈরি হচ্ছে, গুডস বেশি তৈরি হচ্ছে, প্রোডাক্টস বেশি তৈরি হচ্ছে। তাহলে কি, মানুষের হাতে টাকা থাকার জন্য মানুষ পারচেজিং পাওয়ারও বাড়বে, মানুষ বেশি করে কিনবে, ডিমান্ড বাড়বে। আবার যখন ডিমান্ড বাড়বে, গ্রোথ বাড়বে, গ্রোথ যখন বাড়বে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তার মানে কি, তুমি দেখতে পাচ্ছ যখন মার্কেটে লোনস বেশি হবে, মার্কেটে যখন লিকুইডিটি ফ্লো বাড়বে, তখন সিস্টেমে ওভারঅল গ্রোথ হবে, ইকোনমিক গ্রোথ হবে, জিডিপির গ্রোথ হবে। সো যখন মার্কেটে গ্রোথের দরকার, RBI has to promote the growth in the economy, তখন RBI will reduce repo rate and request the bank that I have reduced repo rate, so you also should reduce interest rate so that maximum people can proceed to you and get loans. Thereby, in this way, we will be able to promote the growth. So, রেপো রেটের সঙ্গে গ্রোথের একটা রিলেশনটা তোমরা বুঝতে পারছো। তো রেপো রেট যদি তুমি কমিয়ে দাও, ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্ট রেট কমে যাবে, কেমন, গুডস জেনারেশন বেশি হবে, সার্ভিস জেনারেশন বেশি হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, মানুষের ডিমান্ড বাড়বে, পারচেজিং পাওয়ার বাড়বে, ওভারঅল ইকোনমিতে ডিমান্ড বেড়ে যাবে, গ্রোথ বেড়ে গেল। এবার দেখো, এটা যদি বাড়তেই থাকে তাহলে কি হবে? একটা টাইম পরে মানুষের হাতে ডিমান্ড বেড়ে যাবে, মানুষের হাতে যখন টাকা চলে আসবে, ডিমান্ড যখন বাড়তেই থাকবে, তখন কি হবে? আসবে ইনফ্লেশন, মূল্য বৃদ্ধি। তো সার্টেন টাইমের পরে গিয়ে তখন আরবিআই কে আবার কন্ট্রোল করতে হবে, কারণ কি, ইনফ্লেশন চলে আসবে, মূল্য বৃদ্ধি চলে আসবে, তখন আরবিআই কে আবার রেপো রেট বাড়িয়ে দিতে হবে। রেপো রেট যদি বাড়িয়ে দেয়, ব্যাংকের লোনের উপরে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, মানুষের হাতে লিকুইডিটি ফ্লো, ইকোনমিতে লিকুইডিটি ফ্লো কমে যাবে। thereby with the help of reduction and increase of repo rate, RBI can control the liquidity flow, cash flow in the market, and thereby it controls promotion and inflation in the economy. So আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন গ্রোথ প্রমোট হবে, কখন ইনফ্লেশন হবে। ধরো মার্কেটে ইনফ্লেশন এখন বেশি, মূল্য বৃদ্ধি বেশি, সবকিছুর দাম বেশি, তখন কি করবে আরবিআই? যে লিকুইডিটি ফ্লো, ইকোনমিতে ক্যাশ ফ্লোটাকে কমিয়ে দেবে, মানুষের পারচেজিং পাওয়ারটাকে কমিয়ে দেবে। যখন পারচেজিং পাওয়ার কমে যাবে, মার্কেটে যখন ডিমান্ড থাকবে না, অটোমেটিক্যালি প্রাইস হ্যাজ টু বি বাউন্ড টু ফল। বুঝে গেল? সো repo rate is proportional to lending rate by banks, that is it's proportional to interest rate। মানে রেপো রেট যদি বেড়ে যায়, লেন্ডিং রেট বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, কেমন। এবারে এইগুলো বেসিক্যালি দেখো, লিকুইডিটি ইন মার্কেটের সঙ্গে গ্রোথ, এমপ্লয়মেন্ট, গ্রোথ, ডিমান্ড, ইনফ্লেশন, এগুলোর একটা প্রপোর্শনাল রিলেশন। লিকুইডিটি মার্কেটে বাড়লে
গ্রোথ বাড়বে, গ্রোথ বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লে ইনকাম জেনারেশন হবে, ইনকাম জেনারেশন মানে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে ইনফ্লেশন। এবং ওভারঅল রেপো রেটের সঙ্গে এগুলোর 1 বাই মানে ইনভার্স রিলেশন। মানে রেপো রেট কমলে লিকুইডিটি বাড়বে, গ্রোথ বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, ডিমান্ড বাড়বে, ইনফ্লেশন বাড়বে। রেপো রেট বাড়লে এগুলো কমবে। ওভারঅল রেপো রেটের সঙ্গে এইগুলোর ইনভার্সলি প্রপোর্শনাল, আর রেপো রেটের সঙ্গে লেন্ডিং রেট, ইন্টারেস্ট রেট প্রপোর্শনালি চলবে। কেমন? আশা করি বুঝতে পেরেছো কখন ইকোনমিতে গ্রোথ হবে এবং কখন ইকোনমিতে ইনফ্লেশন হবে। ইনফ্লেশন বাড়লে কি করতে হবে? ইনফ্লেশন বাড়লে রেপো রেট বাড়িয়ে দিতে হবে, যাতে করে ইকোনমিক কন্ট্রাকশন হয়, আরবিআই টাকা তুলে নেবে। কেমন? নেক্সট, রিভার্স রেপো রেট। দেখো, রিভার্স রেপো রেটের ক্ষেত্রে অপোজিট সিনারিও। মানে এমন একটা সিচুয়েশন যখন ব্যাংকের কাছে টাকা আছে, বাট মার্কেটে লোনস অ্যাভেলেবিলিটি খুব কম, কাস্টমাররা লোন চাইছে না। ধরো কারেন্ট সিনারিও, কোভিড সিচুয়েশনের সময় যেটা হয়েছিল বা কিছুদিন আগে, যে মানুষ লোন নিচ্ছে না কেন? মানুষের মধ্যে ডিমান্ড নেই, ব্যবসা মানুষ ছোট করে দিচ্ছে, হাউস বিল্ডিং লোনস আসছে না, কার লোনস আসছে না, কার বিক্রি হচ্ছে না, পার্সোনাল মানুষের ডিমান্ড নেই। তো এই পরিস্থিতিতে কি করতে হবে? এই পরিস্থিতিতে ব্যাংকের হাতে টাকা আছে, আর ব্যাংকের হাতে টাকা ব্যাংক ফেলে রেখে তো ব্যাংকের ইনকাম নেই। তখন ব্যাংক কি করছে? সেই অ্যামাউন্টটাকে ব্যাংক পার্ক সাম অ্যামাউন্ট টু আরবিআই। ধরো 1000 টাকা আছে ব্যাংকের কাছে, 700 টাকা আরবিআই এর কাছে দিয়ে দিল। তাহলে কি হবে? আরবিআই এর কাছে টাকা জমা রাখছে, আরবিআই কে ইন্টারেস্ট দিতে হবে, আরবিআই তখন একটা ইন্টারেস্ট দেবে ব্যাংকে। এই ইন্টারেস্টটাকে বলা হয় রিভার্স রেপো রেট, জাস্ট অপোজিট টু রেপো। রেপো অপারেশনের ক্ষেত্রে কি ছিল? আরবিআই ব্যাংকে টাকা দিত এবং ব্যাংকের কাছে ইন্টারেস্ট নিত আরবিআই। রিভার্সের ক্ষেত্রে ব্যাংক আরবিআই কে টাকা দিচ্ছে এবং আরবিআই কে ইন্টারেস্ট দিতে হচ্ছে ব্যাংকে। So it is reverse operation of repo, that is why it is called reverse repo rate. Now প্রবলেমটা কোথায়? যে রিভার্স রেপো রেটের ইনক্রিজ বা ডিক্রিজ করে আরবিআই কি কন্ট্রোল করতে পারবে? বর্তমান মার্কেটে যেটা দাঁড়াচ্ছে যে ব্যাংক লোন দিতে চাইছে না, বা লোনের অ্যাভেলেবিলিটি কম, বা যারা চাইছে তারাও দিতে যাচ্ছে না। ব্যাংক হ্যাজ বিকাম রিস্ক অ্যাভার্স। মানে ব্যাংক মানে খুব সতর্ক হয়ে গেছে, অ্যালার্ট হয়ে গেছে, কারণ মার্কেটে এত এনপিএ বেড়ে গেছে, নন পারফর্মিং অ্যাসেটস বেড়ে গেছে, মানুষ রিপেমেন্ট করতে পারছে না, মার্কেটে ভোলাটিলিটি চলছে। তো এই মুহূর্তে ব্যাংকস আর নট ইন্টারেস্টেড টু গিভ লোনস। ব্যাংক লোন দিতে চাইছে না, সেই জন্য ব্যাংক কি করছে? টাকাগুলো সব আরবিআই এর কাছে রেখে দিয়ে ওখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে, এইভাবে আর্নিং করছে। তো আরবিআই দেখছে দিস ইজ নট গুড ফর ইকোনমি, কারণ ইকোনমিতে লিকুইডিটি ফ্লো দরকার, মানুষের হাতে টাকা দরকার, না হলে তো এই ব্যাড ইকোনমিক সিচুয়েশন থেকে বেরোনো যাবে না, যে ইকোনমিক স্লো ডাউন চলছে, ইকোনমিতে গ্রোথ করতে হবে। সেই জন্য আরবিআই কি করবে? আরবিআই এই ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দেবে, রিভার্স রেপো রেট। ধরো 4% আছে, 4% কমিয়ে ধরো 2% করে দিল, 200 বেসিস পয়েন্ট কমিয়ে দিল। যখনই টাকা কমিয়ে দেবে তখন কি হবে? ব্যাংকসের উৎসাহিত হবে না, ব্যাংক উইল নট বি ইন্টারেস্টেড টু পার্ক মানি উইথ আরবিআই। তো ব্যাংক উইল বি বাউন্ড টু গিভ লোনস টু দ্য মার্কেট। তো রিভার্স রেপো রেট অ্যাকচুয়ালি বেসিক্যালি আ মনিটারি টুল বাই হুইচ আরবিআই ক্যান মেনটেন লিকুইডিটি ফ্লো। যখন রিভার্স রেপো রেট ধরো আবার বাড়িয়ে দেবে, 4% থেকে ধরো 5% করে দেবে, তখন ব্যাংক একটা ভালো ইন্টারেস্ট ইনকাম পেয়ে যাবে আরবিআই থেকে। তাহলে ব্যাংক তখন কি হবে? ইন্টারেস্টেড হবে আরবিআই এর কাছে টাকা জমা রাখতে, রাদার দেন গিভিং লোনস ইন দ্য মার্কেট। সো এটাও একটা টুল যার মাধ্যমে ব্যাংকস আরবিআই মার্কেটে লিকুইডিটি ফ্লোটাকে কন্ট্রোল করতে পারে। কেমন? এবার মার্কেটে যখন ভোলাটিলিটি থাকে কারেন্ট সিচুয়েশনে বিশেষ করে, তখনই কিন্তু জেনারেলি ব্যাংক এটা করতে ইন্টারেস্টেড হয়। এবং এইসব কেসে, কারণ তোমরা যদি নিউজ পেপার দেখে থাকো লাস্ট 6 মাস 7 মাসে ব্যাংক কিন্তু রিভার্স রেপো রেট অনেকটা কমিয়ে দিয়েছে, যাতে করে ব্যাংক আরবিআই এর কাছে টাকা না রাখে, তারা লোন দিতে বাধ্য হয়। রেপো রেট রেপো রেট কমিয়ে দিয়েছে যাতে চিপ ইন্টারেস্টে ব্যাংক লোন দেয়। কিন্তু স্টিল রেপো রেট কমানো সত্ত্বেও কিন্তু ব্যাংক কিন্তু লেন্ডিং রেট, ইন্টারেস্ট রেট ততটা কমাচ্ছে না যতটা আরবিআই কমাচ্ছে। ব্যাংক এবং ব্যাংক ইন্টারেস্টেডও হচ্ছে না লোন দিতে। কারণ কি? আমি আগে যেটা বললাম, ব্যাংক হ্যাজ বিকাম রিস্ক অ্যাভার্স। তারা ডাউটফুল হয়ে গেছে ইকোনমি সম্বন্ধে, যে আমি যদি কাউকে লোন দিই আমি লোনটা ফেরত পাবো কিনা, এটা আমার আবার এনপিএ না হয়ে যায়। সেই জন্য মার্কেটে ক্যাশ ফ্লো কম, লিকুইডিটি ফ্লো কম। কিন্তু এখন একটা ইন্ডিয়ান ইকোনমি সিচুয়েশন যেটা চলছে, যে মার্কেটে ক্যাশ ফ্লো কম, গ্রোথ নেই, লিকুইডিটি কম, এরকম সিচুয়েশনে কি হওয়া উচিত? ইনফ্লেশন হওয়ার কথা না, কারণ মানুষের মধ্যে ডিমান্ড নেই, পারচেজিং পাওয়ার নেই।
কি করে ইনফ্লেশন হবে। কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে লাস্ট দুটো কোয়ার্টারে দেখা যাচ্ছে যে গ্রোথ না থাকলেও, পারচেজিং পাওয়ার না থাকলেও ইনফ্লেশন বেশি। এটা একটা অদ্ভুত সিচুয়েশন, মানে জাস্ট অপোজিট সিচুয়েশন চলছে। এটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। কেমন, কোন একটা ভিডিওতে আমি এটা সম্বন্ধেও ডিসকাস করব। তো আশা করি তোমরা রিভার্স রেপো রেট বুঝতে পারলে। দেখো, ইফ রিভার্স রেপো রেট ইনক্রিজ, ব্যাংকস উইল বি ইগার টু পার্ক মানি উইথ আরবিআই। অবশ্যই, কারণ রেপো রেট থেকেই তারা ইনকাম করে নেবে রিভার্স রেপো রেট থেকে। সো টু কন্ট্রোল ইনফ্লেশন, আরবিআই উইল ইনক্রিজ রিভার্স রেপো রেট। আমি জাস্ট ডিসকাস করলাম। ইফ ইট ইজ ডিক্রিজ, লিকুইডিটি ইন দ্য মার্কেট উইল ইনক্রিজ, অ্যাজ ওয়েল অলরেডি ডিসকাস করে নিলাম। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই ছিল। দিস আর দ্য কনসেপ্টস ফর টুডে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। You revise the video, listen a few more times, and try to understand it. Okay, in the next video I will discuss few more concepts on economy. And do one thing, what I need from you is that like the video, share the video, and subscribe it. Press the bell icon before the subscribe button so that you can get notification of my next video. I thank you all for your time. Have a great day.